গল্পের শুরুতেই বলে নিচ্ছি, তোমরা দেখতে দেখতে তাদের সম্পূর্ণ পরিচয় জানতে পারবে। আর হ্যাঁ, গল্পে কিন্তু আসল মজা হবে 15 মিনিটের পর থেকে। যখন থেকে জাঙ্কুক দাঁড়াতে পারবে। ঠিক আছে, তাই ধৈর্য ধরে দেখতে হবে। আমাকে এমন একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে হাঁটতে পারে না। 1 বছর আগে এই বাড়িতে আমি বউ হয়ে আসি, আর মনে এক রাশ অনিশ্চয়তা নিয়ে আসি। সৎ মা যেদিন বলেছিল ছেলের পা দুটো অচল, তাতে কি রাজপ্রাসাদ পাবিতেই, সেদিনই বুঝেছিলাম আমার ইচ্ছের কোনো দাম নেই। জাঙ্কুকের সাথে আমার বিয়েটা হয়েছিল অনেকটা জোর করি। জাঙ্কুক যে মানুষটা হয়েছে আরে বন্দি ঠিকই, কিন্তু তার ব্যক্তিত্ব আর জেদ পাহাড়ের মতো অটল। আমি জাঙ্কুকের ঘরের দরজায় টোকা দিলাম। ভেতরে ল্যাপটপের নীল আলোয় তার গম্ভীর মুখটা দেখা যাচ্ছে। গত 1 বছর ধরে সে আমাকে মেনে নেয়নি। তার ধারণা আমি তার সম্পত্তির লোভে এই বিয়েতে রাজি হয়েছি। মাঝে মধ্যে খুব খারাপ ব্যবহার করে সে, যেন আমি তার সামনে থাকা কোনো একটা আসবাবপত্র। জাঙ্কুক ট্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন একটা কোড মিলাচ্ছিল। আমি নিঃশব্দে প্লেটটা এগিয়ে দিলাম। সে যান্ত্রিকভাবে খাওয়া শুরু করলো। একবারের জন্য জিজ্ঞাসা করলো না, তে রাত 1টা বাজে, তুমি খেয়েছো? বিয়ে 10টা দিন পর থেকে আমরা জার্মানিতে, এই বিদেশের মাটিতে আমার আপন বলতে কেউ নেই। অথচ যার ঘরে 24 ঘন্টা থাকে সেই সব থেকে বেশি পর। তার খাওয়া শেষ হলে আমি পানি এগিয়ে দিলাম। জাঙ্কুক হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কাল সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সব যেন রেডি থাকে। আমি মাথা নাড়ালাম। তার সব প্রয়োজন আমি ঘড়ির কাঁটা ধরে পূরণ করি। তার ফিজিওথেরাপি, ঔষধ, কাপড় চোপড় আমি সবই সামলাই। অথচ সে আমার সাথে এমনভাবে কথা বলে যেন আমি কোনো বেতনভুক্ত নার্স। মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হয় সব ছেড়ে চলে যায়, কিন্তু পরক্ষণে মানুষটার দিকে তাকালে মনটা কেমন জানি হয়ে যায়। রুম থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ জাঙ্কুক ডাকলো, তে। আমি দরজার কাছে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম হয়তো বলবে তুমি খেয়ে নিও, কিন্তু বলল, কালকের কফিতে চিনি একটু কম দিও, আজকেরটা বেশি মিষ্টি ছিল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। 1 বছর হয়ে গেল, তবু আমার অস্তিত্ব তার কাছে শুধু একটা নিখুঁত পরিষেবার মতো। ডাইনিং টেবিলে আমার জন্য রাখা খাবারগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। পরদিন সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল উনি। আমি ওনার ঠিক পাশেই দাঁড়িয়েছিলাম। কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে সেটা নিশ্চিত করাই আমার অলিখিত রুটিন। ঘরে গিয়ে আলমারি খুলে আজকের পোশাক গুছিয়ে রাখলাম। বিছানার উপর একটা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট বের করে রাখলাম। নীল রঙটা ওনার খুব প্রিয় কিনা জানি না, তবে এই রঙে ওনাকে ভীষণ মানায়। আসলে জাঙ্কুক মানুষটা দেখতে অসম্ভব সুন্দর। ওনার গায়ের গঠন যেমন চওড়া তেমন বলিষ্ঠ। নিয়মিত শরীরচর্চা না করলেও জন্মগতভাবেই একটা আভিজাত্য নিয়ে জন্মেছে যেন। তবে সব থেকে বেশি যেটা আমাকে টানে সেটা হলো ওনার চোখের রং, একদম ধূসর, অনেকটা ঝড়ের আগের মেঘলা আকাশের মতো। সেই চোখে তাকালে বোঝা যায় না ভেতরে কি চলছে। সে যখন ঘরে ঢুকলো আমি শার্টটা দেখিয়ে বললাম, আজ নীল রংটা পরলে ভালো লাগবে। জাঙ্কুক নীল শার্টটার দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে চোখ ফেরালো। ওই ধূসর চোখে আজ ক্ষণিকের জন্য একটা অদ্ভুত শীতলতা দেখলাম। সে কোনো উত্তর দিল না, নিজের হাতে শার্টটা টেনে নিল। সে কখনোই চায় না আমি তাকে পোশাক পরতে সাহায্য করি। আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় আর চোখে একবার তাকালাম। মানুষটা এত সুন্দর, অথচ তার ব্যবহার যদি একটু কোমল হতো। আমি রান্নাঘরে এসে নিজের জন্য 1 কাপ চা বানালাম। কলিং বেলের শব্দে আমার ভাবনা সুতো ছিঁড়ে গেল। দরজা খুলতে দেখলাম সামনে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে, পরনে অত্যন্ত আধুনিক বিদেশি পোশাক। সে ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলো, হোয়ার ইজ জাঙ্কুক? জাঙ্কুক কোথায়? আমি কিছুটা থতমত খেয়ে গেলাম। উনি তো রুমে আছেন, কিন্তু আপনি? তের কথা শেষ হওয়ার আগে মেয়েটা বলে উঠলো, হু আর ইউ? এই বাড়িতে তোমাকে আগে তো দেখিনি। সার্ভেন্ট? তে উত্তর দিতে যাবে, ঠিক তখনই ঘরের দরজায় জাঙ্কুকের হুইল চেয়ারের শব্দ পাওয়া গেল। জাঙ্কুককে দেখা মাত্রই মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। জাঙ্কুক বিস্ময় আর ঘোরের মধ্যে শুধু বলতে পারল, লিজা, তুমি এখানে? লিজা নামের মেয়েটি আর কোনো কথা না বলে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুকের বুকের উপর মাথা রেখে সে ধুকরে কেঁদে উঠল, আই মিসড ইউ সো মাচ জাঙ্কুক, আমি আর তোমাকে ছেড়ে থাকবো না। জাঙ্কুককে তে গত 1 বছরে কখনো এভাবে কারোর সাথে মিশতে দেখেনি। লিজার কান্নায় জাঙ্কুকের কঠিন মুখটা যেন নরম হয়ে এলো। সে লিজার পেটে হাতে রাখলো, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে তের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। তে এই মানুষটার কত অযত্ন, কত অবহেলা সহ্য করে তার সেবা করেছে, অথচ আজ এই মেয়েটির 1 নিমিষের অলিঙ্গন তাকে বুঝিয়ে দিল সে এখানে কতটা গুরুত্বহীন।
আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলো না, মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেল। লিজার প্রতিটি কথায় তের তপ্ত কান সীসার মতো বিঁধছিল। লিজার কথা থেকে বুঝতে পারলো জাঙ্কুকের জীবনের এই অন্ধকারের পেছনের মূল কারণ আসলে এই মেয়েটি। সেদিন ওদের ঝগড়া হয়েছিল বলেই জাঙ্কুক রাগের মাথায় গাড়ি নিয়ে বেরিয়েছিল। আর সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট জাঙ্কুকের দু পায়ের শক্তি কেড়ে নিয়েছে। অথচ যে মানুষটার জন্য ওর এই অবস্থা, সেই লিজা এতদিনও খবর নেয়নি, আমেরিকা চলে গিয়েছিল। জাঙ্কুক স্তব্ধ হয়ে বসে আছে, ধূসর চোখ দুটো এখন লিজার দিকে স্থির। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। বুকের ভেতরটা দুমড়ে মরচে যাচ্ছে। যার জন্য জাঙ্কুক আজ হয়েছে আরে তাকে দেখি এতটা বিচলিত। আর সে গত 1 বছর ধরে জাঙ্কুকের প্রতিটি বিষয়ে খেয়াল রাখছে, ওর প্রতিটি কটু কথা মুখ বুজে সহ্য করছে। তবুও তে আজ কেউ নয়। লিজা জাঙ্কুকের হাত ধরে মিনতি করছে, আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক, আমি জানতাম না তোমার এই অবস্থা। কিছুক্ষণ পেরিয়ে যেতে লিজা লক্ষ্য করলো তের দিকে। তে তখন রান্নাঘরের দরজার কাছে মূর্তির মতো দাঁড়িয়ে। লিজা জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, কিন্তু জাঙ্কুক এই মেয়েটিকে, ও কেন এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছে? ওকে তোমার নার্স? তে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। জাঙ্কুক একবার তার দিকে তাকালো। সে চোখে কোনো কৃতজ্ঞতা নেই, নেই কোনো মায়া। সে কি বলবে যে তে তার স্ত্রী, নাকি তের সামনে শুধু তেকে একজন সেবিকা হিসেবে পরিচয় করে দিবে? জাঙ্কুক কয়েক সেকেন্ড চুপ থেকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, লিজা, ওতে আমার বাড়িতে দেখাশোনা করার জন্য ও আছে। স্ত্রীর শব্দটা জাঙ্কুকের মুখ থেকে বের হলো না। তের চোখ ফেটে জল আসছিল। দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝের উপর বসে পড়ল তে। কানে পাশে জাঙ্কুকের সেই কণ্ঠস্বর। 1 বছরে একটা পশু পাখিরও মায়ের বাঁধনে আটকে যায়। আর জাঙ্কুক এই 1 বছরে শুধু একটা সার্ভিস হিসেবে দেখলো। বাইরে লিজার উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের ডাক শোনা গেল, তে এদিকে এসো। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো তে। আয়না তাকিয়ে দেখলো নাক মুখ লাল হয়ে গেছে। নিজেকে সামনে নিয়ে লিভিং রুমে গেল সে। জাঙ্কুক নির্লিপ্ত গলায় বলে উঠল, লিজা আজ থেকে এই বাড়িতেই থাকবে, ওর থাকার ব্যবস্থা করো। গেস্ট রুমটা গুছিয়ে দাও। তে গেস্ট রুম গুছিয়ে দিয়ে রান্নাঘরে গেল। রাতে তাদের জন্য ডিনার বানালো। টেবিলে খাবার সাজিয়ে দিয়ে তে নিজের ঘরে চলে যাচ্ছিল। তখনই লিজা চেঁচিয়ে উঠল, এক্সকিউজ মি, এই চিকেনটা স্পাইসি কেন? জাঙ্কুক তো স্পাইসি খায় না, তুমি কি জানো না? জাঙ্কুক এবার গম্ভীর গলায় বলল, কাল থেকে রান্নার ব্যাপারে যেন কোনো কমপ্লেন না আসে। তে অপলক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এই সেই মানুষ যার জন্য তে ঝাল খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ জাঙ্কুক ঝাল পছন্দ করে না। তে শান্ত স্বরে বলে উঠল, খাবারটা আমি ওনার পছন্দ মতোই করেছি। জাঙ্কুক জানেন আমি কোনো ভুল করিনি। আর্গুমেন্ট করবে না তে, চলে যাও এখান থেকে। তে আর 1 মুহূর্ত দাঁড়ালো না, নিজের ঘরে এসে ব্যাগটা বের করলো। তে মনে মনে ভাবলো, আমার সৎমা ঠিকই বলেছিল, আমি রাজপ্রাসাদ পেয়েছি, কিন্তু সেই প্রাসাদের রানী নয়, বরং অভাগী এক দাসী। মাঝরাতে হঠাৎ জাঙ্কুকের ঘর থেকে গঙ্গানের শব্দ শুনতে পেল। তে অভ্যাসবশত দৌড়ে জাঙ্কুকের ঘরের সামনে গেল। দরজাটা কিছুটা খোলা। দেখলো জাঙ্কুকের মাথায় যন্ত্রণাটা বেড়েছে, যন্ত্রণায় ছটফট করছে। তে ভিতরে ঢুকতে যাবে, কিন্তু থমকে গেল। জাঙ্কুক তো চায় না, তাই সে দরজার ওপাশে দাঁড়িয়ে রইল। শুধু 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার। সন্ধ্যার দিকে বাড়িতে 10-12 জন গেস্ট আসলো। তে তাদের জন্য সকল খাবার রেডি করলো, সকলকে খাবার সার্ভ করলো। জাঙ্কুক তখন সেখানে উপস্থিত ছিল না। নিজের তেকে কেয়ারটেকার হিসাবে পরিচয় করে দিল সবাইকে। তে অস্বস্তিতে দ্রুত ড্রয়িং রুম থেকে রান্নাঘরের দিকে চলে গেল। হঠাৎই অনুভব করলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে ফিরতে দেখতে পেল গেস্টগুলোর মধ্যে একজন। লোকটার চোখে মুখে এক কুৎসিত হাসি, দৃষ্টিটা ভীষণ অস্বস্তিকর। সে তের দিকে 1 পা এগিয়ে এসে আঠালো গলায় বলল, আরে কেয়ারটেকার ম্যাম যে একা এখানে। জাঙ্কুক লাকি, এত সুন্দর একটা মেয়ে ওর পা টিপে দেয় আর ওষুধ খাওয়ায়। তা জাঙ্কুক তো এখন অচল, ওর বন্ধুদের সাথে একটু সময় কাটালে ক্ষতি কি? লোকটা তের দিকে হাত বাড়াতে চাইল। তে আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজায় জাঙ্কুকের হুইলচেয়ারের শব্দ পাওয়া গেল। জাঙ্কুকের ধূসর চোখ দুটো আগুনের গলার মতো লাল হয়ে আছে। চিবুক শক্ত হয়ে উঠেছে চরম লাগে। জাঙ্কুককে দেখে লোকটা থতমত খেয়ে হাত নামিয়ে নিল। একটু ভয় পেয়ে তো তাদের বলল, আরে জাঙ্কুক তুই? না, আমি জাস্ট পানি খেতে এসেছিলাম, ওনার সাথে এমনি কথা বলছিলাম। জাঙ্কুক ওনার বলিষ্ঠ হাত দিয়ে হুইলচেয়ারের হাতলটা এতটাই জোরে চেপে ধরলেন যে হাতের রগগুলো ফুলে উঠল। জাঙ্কুক বলে উঠল, কি করছিলে এখানে? তের সাথে ওইভাবে কথা বলার সাহস তোকে কে দিল? গেট আউট অফ মাই কিচেন।
এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। জাঙ্কুকের গর্জন শুনে লোকটা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে বাইরে চলে গেল। রান্নাঘরে তখন শুধু জাঙ্কুকের ভারী নিঃশ্বাসের শব্দ আর তে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। জাঙ্কুক এবার তের দিকে তাকালো, তার চোখে রক্তবর্ণ রাগ এখনো কমেনি। হুইল চেয়ার নিয়ে তের একদম কাছে এগিয়ে এলো। তে ভেবেছে হয়তো ধমক দিবে, কিন্তু কিছুক্ষণ পর তের মুখের দিকে তাকিয়ে থেকে খুব ধীর স্বরে বলে উঠল, তুমি ঠিক আছো? তে কোনো উত্তর দিতে পারলো না, শুধু মাথা নাড়ালো। তার দু চোখ বেয়ে জল বেরিয়ে এলো, আর দাঁড়িয়ে থাকতে পারলো না। চোখের জল মুছতে মুছতে নিজের ঘরের দিকে দৌড় দিল তে। পরদিন তে নিজের ব্যাগটা আলমারি থেকে নামালো। 1 বছর আগে স্বপ্ন যখন এটা গুছিয়ে দিয়েছিলেন তখন তে কান্না করছিল, আর আজ তের চোখে 1 ফোঁটাও জল নেই, বরং মনে হচ্ছে এই বিষাক্ত মায়া থেকে নিজেকে মুক্তি দেওয়ার সময় এসেছে। তে মনে মনে ঠিক করলো, এখানে আর নয়, নিজেকে এভাবে প্রতিদিন তিল তিল করে মারতে আর পারবো না। জাঙ্কুক হয়তো কোনোদিন বুঝবে না যে একটা পঙ্গু মানুষকে ভালোবেসে আঁকড়ে ধরাটা কতটা কঠিন ছিল, আর সেই হাত ছেড়ে চলে যাওয়াটা তার চেয়েও বেশি যন্ত্রণার। তে ড্রয়ার খুলে বিয়ের সময়কার সেই লাল শাড়িটা বের করলো। ওটা ফাস্ট করে ব্যাগে রাখলো না, বরং ওটা টেবিলের উপর ছড়িয়ে রাখলো, যেন ওটা দেখলেই জাঙ্কুক বুঝতে পারে 1 বছর আগে যে মেয়েটা বউ সেজে এসেছিল, আর সে তার সবটুকু অধিকার আর মায়া এই ঘরেই ফেলে রেখে চলে যাচ্ছে। যাওয়ার আগে একটা ছোট্ট একটা চিরকুট লিখলো, সেখানে লেখা, আপনার সব ঔষধ আর থেরাপির চার্ট টেবিলের উপর রাখা আছে, লিজাবুকে বুঝিয়ে দেবেন। আজ থেকে আপনার সেবার জন্য আর কোনো কেয়ারটেকার লাগবে না, ভালো থাকবেন। তিনি নিজের আত্মসম্মান নিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কনকনে ঠান্ডা বাতাস চাদর ভেদ করে শরীরে বিচ্ছে। দেব একটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে একটা পার্কের কাঠের বেঞ্চে এসে বসে পড়লো। পার্কের এই নির্জনতায় চারপাশটা বড্ড অচেনা লাগছে। তার আপন বলতে এখন কেউ নেই, নেই মাথা গোজার ঠাই। ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রইল। চোখ থেকে 1 ফোঁটা তপ্ত জল গড়িয়ে বরফ শীতল গালের উপর পড়লো। হঠাৎ একজন বৃদ্ধা তের পাশে এসে বসলো। জার্মানের এই কনকনে শীতেও ওনার চোখে এক অদ্ভুত মায়া। উনি জার্মান ভাষায় কিছু একটা জিজ্ঞাসা করলো, হয়তো জানতে চাইলেন সে কেন এখানে একা বসে কাছে। তে শুধু স্নান হেসে মাথা নাড়লো। ভাষা না বুঝলো মানুষের চোখের ভাষা বোধহয় সব দেশেই এক। তে কোনো মতে পার্ক থেকে বের হয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলো। রাস্তার দুপাশে থাকা আলোক উজ্জ্বল দোকানগুলো তার এক অচেনা বিষণ্ণতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ একটা বড় কফি শপের সামনে গিয়ে তার চোখ আটকে গেল। দরজায় লেখা, বড় নোটিশ বোর্ডে ঝোলানো, আজকের একটা বিশেষ বড় প্রোগ্রামের জন্য জরুরি ভিত্তিতে অন ডে ওয়েটার প্রয়োজন। 1 মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তে। পকেটে থাকা সামান্য কিছু টাকা দিয়ে এই বিদেশের মাটিতে কদিন চলবে? আত্মসম্মান নিয়ে বাঁচতে হলে আগে তো মাথা গোজার ঠাঁই আর খাবারের ব্যবস্থা করতে হবে। দীর্ঘ শ্বাস ফেলে কফি শপের ভিতরে ঢুকে পড়লো। ম্যানেজারকে ইংরেজিতে বুঝিয়ে বলতেই সে থেকে কাজে নিল। ড্রেস বদলে তে যখন কাজে নামলো তখন দেখতে পেল তার সাথে আরো কয়েকজন কাজ করছে। সেখানে পরিচয় হলো একটি মেয়ের সাথে, তার নাম হচ্ছে জিমিন। কথা বলে জানতে পারলো সে মেয়েটা পাকিস্তানের, এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালায়। কাজ শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সারাদিনের খাটুনি আর মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শরীরটা ভেঙে আসছে। জিমিন ওর জ্যাকেটের জিপটা টেনে দিয়ে বলে উঠলো, চলোতে আজ রাতটা আমার কাছেই থাকো, কাল সকালে না হয় দুজনে মিলে তোমার জন্য একটা থাকার ভালো ব্যবস্থা করবো। তীর মনে হলো তার অন্ধকার জীবনে কেউ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। অতঃপর সে চলে গেল জেমিনের সাথে, সেখানেই রাতটা কাটালো। আজ তের পরনে সাধারণ একটা জ্যাকেট আর জিন্স। আজ নিজেকে খুব হালকা মনে হচ্ছে। বাসে করে বিশাল আইটি ফার্মের সামনে পৌঁছালো। তখন বুকটা একটু দুরু করছিল। কাজের বিশাল বিল্ডিং, ভিতরে সবাই ব্যস্ত। তীর ভিতরে ঢুকে রিসেপশনে নিজের পরিচয় দিল। কিছুক্ষণ পর তাকে ভিতরে ঢাকা হলো। ইন্টারভিউ বোর্ডে থাকা জার্মান ভদ্রলোক তীর সিভিটা দেখে অবাক হয়ে বলে উঠল, আপনার একাডেমিক রেজাল্ট তো চমৎকার। ইন্টারভিউ শেষে তিনি জানালেন তাকে ট্রায়াল পিরিয়ডে রাখা হচ্ছে। বেতন যা ধরা হলো তা দিয়ে তে অনায়াসে নিজের থাকার একটা জায়গা আর খাওয়ার ব্যবস্থা করতে পারবে। বিকালে জেমিনের সাথে ফেরার পথে একটা ছোট কফি শপে বসলো। এভাবেই 1 মাস কেটে গেল। তে ওল্ড ব্রিজের উপর দাঁড়ালো। নদীর জলের কুলকুল শব্দ আর দূরে চার্চের ঘন্টার আওয়াজ। এক অদ্ভুত একাকিত্ব, কিন্তু তাতে কোনো বিষণ্ণতা নেই। দুপুরের দিকে একটা ছোট্ট ক্যাফেতে বসলো। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলের পথে শর্টকাট নিতে গিয়ে একটা গলির ভিতর ঢুকলো। আর তখনই বুকটা ধক করে উঠলো। গলির মোড়ে 3টা ছেলে, তাদের চোখে মুখে এক ঐতিহাসিক উল্লাস। জার্মানির এই নির্জন রাস্তায় এত রাতে
তে যে কতটা অসহায় তা মুহূর্তেই টের পেল। তে উল্টো দিকে হাঁটা শুরু করতেই তারা পথ আটকে দাঁড়ালো। তাদের একজন খুব নোংরাভাবে হেসে তীর হাতটা টেনে ধরলো। তে আর্তনাদ করে উঠল, সেদিন আমাকে, সেদিন প্লিজ। কিন্তু তের চিৎকারে তুষারের স্তব্ধতায় মিলিয়ে যাচ্ছিল। তারা টেনে হিসড়ে পাশের একটা অন্ধকার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তে ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু তিনজনের শক্তির কাছে তে তখন বালির বাঁধের মতো ভেঙে পড়ল। হঠাৎ বাতাসের গতিবেগের মতো অন্ধকার চিরে কেউ একজন উদয় হলো। একজন দীর্ঘদেহী যুবক, পরনে একটা কুচকুচে কালো শার্ট, সুঠম দেহ আর চওড়া কাঁধের সেই ছেলেটির উপস্থিতি পুরো পরিবেশটাই বদলে দিল। একজন ছেলে তার দিকে তেড়ে যেতেই কালো শার্ট পরা সেই লোকটি এক মুহূর্তে সময় নষ্ট করলো না। হাতের চেয়েও পা ব্যবহারে বেশি পটু। অদ্ভুত এক ক্ষিপ্রতায় নিজের লম্বা পা দিয়ে সজোরে এক লাথি মারল ছেলেটার বুকের উপর। বাকি দুজন হকচকিয়ে গেল, কিন্তু ছেলেটি থামলো না। ওনার এক একটা লাথি যেন বিদ্যুতের গতিতে আশ্রে পড়ছিল তাদের উপর। ওনার সুঠম বডি আর পেশিবহুল হাতের সঞ্চালন দেখে মনে হচ্ছিল কোনো অ্যাকশন মুভির হিরো চোখের সামনে বাস্তব হয়ে এসেছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই হায়নাগুলো আর্তনাদ করতে করতে অন্ধকারের দিকে পালিয়ে বাঁচল। তে তখনও দেয়ালে ঘেঁষে মেঝেতে বসে কাঁপছে, দু হাতে নিজেকে জাপটে ধরে ফুপিয়ে কাঁপছে। সে ভয়ে আর বিস্ময়ে মাথা তুলল, আর মুখ থেকে বেরিয়ে এলো, জাংকুক। হুইল চেয়ারে সেই মানুষটি আজ দাঁড়িয়ে আছে। জাংকুকের গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে কি চলছে তা ওই স্থির ধূসক চোখ দেখে বোঝার সাধ্য নেই। তের হুঁশ ফিরল। তে দেয়াল ঘেঁষে বসে আছে, নিজের পোশাক সামনে উঠে দাঁড়ালো। মনের ভিতর তখন তোড়পাড় চলছে, জাংকুক হাঁটতে পারে? এই একটা বাক্য ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। টানা 32 দিন পর আবার ওই ধূসক চোখজোড়ার সাথে তীর চোখজোড়া মিলিত হলো। অনেক কিছু জানার কৌতূহল জাগলো, কিন্তু কোনো কিছু সে জিজ্ঞাসা করলো না। সে নিচু হয়ে তুষারের উপর পড়ে থাকা নিজের ব্যাগটা তুলে নিল। তারপর জাংকুকের চোখের দিকে একবার স্থিরভাবে তাকালো। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা ছিল ওকে ওই নর পশুদের হাত থেকে বাঁচানোর জন্য। কৃতজ্ঞতার পরে ছিল এক গভীর দূরত্ব, যেন চোখে চোখ রেখে বুঝিয়ে দিল, বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের পথ আর এক নয়। জাংকুক পাথরের মতো দাঁড়িয়ে আছে। তে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই জাংকুক এক ছটকায় ওর পথ আটকে দাঁড়ালো। জাংকুকের দীর্ঘদেহী অবয়ব আর ব্যক্তিত্বের সামনে তে মুহূর্তে থমকে গেল। জাংকুক তার শক্তিশালী হাত দিয়ে তেকে টেনে পাশের দেয়ালের সাথে চেপে ধরলো। জাংকুকের একটা হাত তের মাথার পাশের দেয়ালে রাখা। দুজনের মাঝে দূরত্ব বলতে আর কিছু নেই। জাংকুকের তের অধরে আশ্রয় পড়ল। জাংকুক যেন ক্ষিপ্ত বাঘ। জাংকুকের ঠোঁটের আকর্ষণ আরো তীব্র হলো। তের দম বন্ধ হয়ে আসছে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাংকুকের কাছে তার শক্তি ছিল নগণ্য। কিছুক্ষণ পর জাংকুক তের অধর ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। তে থরথর করে কাঁপছে। জাংকুকের অধরের দহন জলজল করছে ওর ঠোঁটে। জাংকুক কোনো কথা না বলে শুধু গভীর এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। জাংকুকের ধূসর চোখ দুটো এখন ঠিক তের চোখের উপর স্থির। তের কান্না পাচ্ছে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙেতে বলে উঠল, ছেড়ে দিন। মাত্র দুটো শব্দ। জাংকুক ধীরে ধীরে হাত সরিয়ে নিল। তে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে হট হট করে হোটেলের দিকে হাঁটা শুরু করলো। একবারও পেছনে ফিরে দেখলো না। হোটেলে ফিরে নিজের রুমের দরজা বন্ধ করে তে মেঝেতে বসে পড়লো। ওয়াশরুমে ঢুকে সে ঠোঁট দুটো ডোরে ডোরে পরিষ্কার করার চেষ্টা করলো, যেন জাংকুকের স্পর্শের শেষ চিহ্নটুকু মুছে দিতে চায়। তে ভেবে পাচ্ছে না জাংকুক কেন এমন করলো। তে মনে মনে ঠিক করে নেয়, যাই হয়ে যাক, জাংকুককে তার জীবনে আর আসতে দিবে না। সে আত্মসম্মান নিয়ে বাঁচবে। তীর মনের মানচিত্রে জাংকুকের সীমানা মুছে গেছে। পরের দিন সারাদিন তে নিজের মতো করে ঘুরে বেড়ালো মন মতো। ছবি তুলে জেমিনকে পাঠালো। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তে বারান্দায় আসতেই ওর চোখ গেল ঠিক উল্টো দিকের হোটেলটার দিকে। দুই হোটেলের মাঝে দূরত্ব খুব একটা বেশি নয়, আর ঠিক সেখানেই সেই হোটেলের বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। জাংকুক। গম্ভীর ব্যক্তিত্ব আর সুঠম অবয়ব অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। জাংকুকের স্থির ধূসর চোখ জোড়া ঠিক তের বারান্দার দিকে নিবদ্ধ। তের বুকটা ধক করে উঠল। সারাদিন ও নিজেকে ভুলিয়ে রেখেছিল, নিজেকে সময় দিয়েছিল, কিন্তু জাংকুক এখানে চায়টা কি এই লোক তেতে চলে এসেছে, কোনো দাবিও রাখেনি। তাহলে জাংকুক বা এমন করছে কেন? জাংকুকের তীক্ষ্ণ চাহনি বলে দিচ্ছিল তে যেখানেই যাক জাংকুকের নজর থেকে মুক্তি নেই। জাংকুক কোনো নড়াচড়া করলো না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এক শিকারী যে তার হারানো অধিকার ফিরে পেতে ছায়ার মতো পিছু নিয়েছে। তে রেলিংটা শক্ত করে ধরলো। মনে মনে বলল, আপনি কেন এসেছেন জাংকুক?
কেন আমার এই তিলে তিলে গড়া শান্তিটুকু নষ্ট করতে চাইছেন? আমি তো আপনাকে মুক্তি দিয়ে এসেছি। তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ও এক ছটকায় বারান্দার কাছের দরজাটা টেনে পর্দা টেনে দিল। তে সারা রাত ঘুমাতে পারলো না। ভোরের দিকে সিদ্ধান্ত নিল এখানে আর এক মুহূর্ত নয়। দ্রুত ব্যাগ গুছিয়ে নিল, ড্রেস বদলে তৈরি হয়ে নিচে নামলো। চেক আউট করে হোটেল থেকে বের হলো। স্টেশনে পৌঁছে তে টিকিট কেটে দ্রুত ট্রেনের কামরায় গিয়ে বসলো। জানালার কাচের উপর কপার থেকে দীর্ঘ শ্বাস ফেললো। ট্রেনটা স্টেশন ছাড়তে শুরু করলো। তের মুখটা থক করে উঠল। জানলার ওপাশে একটি অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক প্ল্যাটফর্মের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। পরনে কালো ওভারকোট, দু হাত পকেটে গোজা, স্থির ধূসর চোখ জোড়া ট্রেনের জানলার দিকে নিবদ্ধ। ঠিক যেখানে তে কপার থেকে বসে আছে। ট্রেনটি গতি বাড়াতে শুরু করলো, কিন্তু জাংকুক এক কদমও নড়ল না। তে জানলার ওপাশ থেকে দেখছে জাংকুকের অবয়বটা ক্রমশ ছোট হয়ে আসছে। এই মানুষটা এক অদ্ভুত অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। পরদিন তে অফিসে ঢুকলো। নিজের টেবিলে বসে ফাইলগুলো গুছাচ্ছে। এমন সময় বসের অ্যাসিস্ট্যান্ট এসে জানালো, কনফারেন্স রুমে জলদি এসো, আমাদের নতুন বিজনেস পার্টনার আর ইনভেস্টর এসেছেন, ওনার সাথে তোমার পরিচয় করে দেওয়া হবে। তার হালকা হেসে রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতে ওর পায়ের তলার মাটি সরে গেল। জাংকুক তের বসের সাথে কথা বলছে। তে ঢুকতে তার তীক্ষ্ণ ধূসর চোখ জোড়া স্থির হলো তের উপর। ঠোঁটের কোণে সূক্ষ্ম একটা বিজয়ী হাসি, যা কেবল তে বুঝতে পারলো। তের বস হাসি মুখে বলে উঠল, তে, মিস্টার জিয়ন জাংকুক, তিনি আমাদের কোম্পানির নতুন মেজর স্টেক হোল্ডার। এখন থেকে আমাদের এই প্রজেক্টের সব বড় সিদ্ধান্ত ওনার হাত দিয়ে আসবে। তে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর হাত কাঁপছে, কিন্তু ও সেটা বুঝতে দিল না। তে বুঝতে পারছে জাংকুক তার পিছু নিচ্ছে, কিন্তু কেন সেটা বুঝে উঠতে পারছে না। মিটিং শেষ হওয়ার পরে সবাই বেরিয়ে যাচ্ছে। তেও সুযোগ বুঝে দ্রুত ফাইল গুছিয়ে বের হয়ে আসে। তে নিজের টেবিলে ফিরে এসে ধপ করে চেয়ারে বসলো, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে। ঠিকই, কিন্তু চোখের সামনে ভাসছে জাংকুকের এই নতুন রূপ। মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হতে, প্রফেশনালি কাজ করবি, কাজ শেষ হলে বাইরে চলে যাবি। অফিস ছুটির পর তে জেমিনের সাথে দেখা করতে গেল। জেমিনকে ও সবটা খুলে বলল। অতঃপর সেখান থেকে ফিরে এসে নিজের বাসার মধ্যে ঢুকলো। চাবি বের করে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টের দরজাটা খুললো। সারা ঘর অন্ধকার। হাত বাড়িয়ে দেয়ালের সুইচটা চাপলো। লাইটটা জ্বলে উঠতেই তের হাত থেকে ব্যাগটা নিচে পড়ে গেল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। বিছানায় বসে আছে জাংকুক, পরনে নেভি ব্লু স্যুটের প্যান্ট, স্যুট খুলে পাশে রাখা। জাংকুকের এক হাতে একটা জ্বলন্ত সিগারেট। লাইট জ্বলতেই তার স্থির ধূসর চোখ জোড়া তের উপর এসে পড়ল। নিজের ঘরে নিজের বিছানায় জাংকুককে এভাবে বসে থাকতে দেখে অবাক তে। জাংকুক ওই শান্ত তীক্ষ্ণ চাহনি যেন তীরের মতো ওর দিকে ছুটে আসছে। তে কোনো মতে নিজের কণ্ঠস্বর ফিরে পেল, যেন জিজ্ঞাসা করলো, আপনি এখানে কিভাবে? আর আমার চাবি কোথায় পেলেন? জাংকুক উঠে দাঁড়ালো, হাতের সিগারেটটা ফেলে দিল। তারপর খুব ধীর পায়ে তীর দিকে এগিয়ে এলো। তে একটা পিছিয়ে দিতে চাইলো, কিন্তু পিছনে দেয়াল। জাংকুক খুব দ্রুত ওর একদম কাছে এসে দাঁড়ালো। তে অনুভব করছে জাংকুকের শরীরের পুরুষালী ঘ্রাণ। কেন করছেন এসব জাংকুক? আপনার জীবনে তো একজন ছিল, এখন তো আপনি সুস্থ। এখন আমাকে নিয়ে আপনার আর কি প্রয়োজন? তের চোখে জল টলমল করছে। তে, আমি জানি আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনটা এক নরক ছিল। যে মহিলার কথা তুমি জানো, তিনি আমার সৎমা। আমার দাদিজির সব সম্পত্তি আমার নামে হয় তিনি আমার শেষ করে দিতে চান। বাবাকেও আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন। ওনার পছন্দ করা মেয়ের সাথে আমার বিয়ে দেওয়াটা ছিল একটা চাল, যাতে আমাকে নিয়ন্ত্রণ করা যায়। আমার অ্যাক্সিডেন্টের পিছনে ওনার হাত ছিল। আমি ভেবেছিলাম তুমি বুঝি ওনারই দাবার গুটি। নিরপেক্ষভাবে ভেবে দেখো, ওই মহিলার পছন্দ করা মেয়ের সাথে আমার বিয়ে, তাহলে মেয়েটাকে বিশ্বাস করা আমার জন্য সহজ। তাই আমি শুরুতেই তোমার উপর সব ঘৃণা উগড়ে দিয়েছিলাম। জাংকুক একটা দীর্ঘ শ্বাস ফেলে তারপর বলে উঠল, কিন্তু যত সময় গেছে আমি বুঝতে পেরেছি তুমি আলাদা। তুমি সহজ সরল পবিত্র। আমি যদি তখন তোমার সাথে সহজ হতাম, তবে ওই মহিলা তোমাকে মেরে ফেলতে দ্বিধা করতো না। আমি সময়ের অপেক্ষায় ছিলাম। এবার লিজা ফিরে এলো। লিজার সাথে অভিনয়টা ছিল আমার পরিকল্পনার অংশ। ও আমার সৎ মায়ের সাথে হাত মিলিয়ে ফিরে এসেছে, আর আমি চেয়েছিলাম ওদের হাতে নাতে ধরতে। এই 4 মাস ধরে হাঁটতে পারি, কাউকে বুঝতে দেয়নি। আমি চেয়েছিলাম সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে তোমার সামনে দাঁড়াতে, তবে এর মাঝেই তুমি চলে আসলে। তে স্তব্ধ হয়ে জাংকুকের কথাগুলো শুনছে। আমি এই 1 মাস তোমায় বিরক্ত করিনি, চেয়েছিলাম তুমি নিজের মতো থাকো। আমার এই একাকিত্বের জীবনে
তুমি একমাত্র আলো হয়ে এসেছিলে। আমি জানি আমি যা করেছি তা ভুল। শুরুতে আমি খারাপ আচরণ করলাম, শেষের দিকে তেমন কিছুই করিনি। তুমি ভেবে দেখোতে, আমি জানি তোমার মন হয়তো ভেঙে গেছে, কিন্তু আমি তোমাকে আমার পাশে চাই। তেজ চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে জোর করবো না তে, তুমি সময় নাও, তুমি যা চাও তাই হবে। কিন্তু এটুকু জেনে রেখো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। জাঙ্কুকের এই দীর্ঘ যুক্তিপূর্ণ স্বীকারোক্তি তেকে এক মুহূর্তের জন্য পাথরের মতো নিশ্চল করে দিল। ঘরের গুমট ভাবটা যেন আরো ঘনীভূত হলো। তে যেন এক গরম ধাঁধায় হারিয়ে যাচ্ছে। জাঙ্কুক আরো বলল, আমি যা করেছি তা পরিস্থিতি শিকার হয়েই করেছি। তুমি জানোতে, ছোটবেলায় মাকে হারানোর পর আমি বড্ড একা হয়ে গিয়েছিলাম। বাবা নিজের জগৎ নিয়ে ব্যস্ত, চারপাশে সবাই শুধু আমার সম্পদের হিসাব করত, কেউ আমার মনের খবর নিত না। জাঙ্কুক থামলো। তে দেখলো জাঙ্কুকের চোখে এক ফোঁটা জল চিকচিক করছে। জাঙ্কুক আবার বলল, সবাই আমাকে ব্যবহার করেছে তে, কেউ আমার নিঃসঙ্গতা বোঝেনি, শুধু তুমি আমার পাশে ছিলে সেবা করতে। তখন প্রথমবার মনে হয়েছিল কে একজন নিঃস্বার্থভাবে আমার জন্য ভাবছে, কিন্তু আমার ভিতরে জেদার পরিস্থিতির চাপ এত ছিল যে আমি তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছি। তের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে জানে মা না থাকার কষ্ট কি। হঠাৎ করে জাঙ্কুক আর দূরত্ব বজায় রাখলো না। সে এক পা এগিয়ে এসে তেকে নিজের বলিষ্ঠ বাহুডোরে জড়িয়ে ধরল। জাঙ্কুকের শক্তিশালী বুকের মাঝে তে যেন মিশে গেল। তের মস্তিষ্কে যেন এক রণক্ষেত্র। মনে মনে হিসাব মেলাতে শুরু করলো। সত্যিই তো, শুরুতে জাঙ্কুক যতটা রুক্ষ ছিল, শেষের দিকে সে অনেকটা শান্ত হয়ে এসেছিল। তের মনে পড়লো ঔষধগুলো নিয়ে সন্দেহ করেছিল ডাক্তার সাথে কথা বলে জাঙ্কুকের ঔষধ পরিবর্তন করে। তারপর থেকেই জাঙ্কুকের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে। তার বাবাও তো কোনোদিন এসে ছেলের সাথে দেখা করেনি। তের চোখে জল এলো। বুঝতে পারছে জাঙ্কুক যে পরিস্থিতির কথা বলছে তা জাঙ্কুকের মনের ভেতর কতটা লড়াই চলছিল তা আজ স্পষ্ট। তে কি করবে বুঝে উঠতে পারছে না। জাঙ্কুককে জড়িয়ে ধরবে নাকি নিজেকে ছাড়িয়ে নেবে। তের হাত দুটো জাঙ্কুকের পিঠ স্পর্শ করতে গিয়েও মাঝপথে থেমে গেল। 1 বছরের চরম অবহেলা আর আজকে এই আকুলতা, দুটোর মাঝে এক বিশাল পাহাড় সমান দূরত্ব। জাঙ্কুক যেন তের মনে সেই দোটানা বুঝতে পারছে। সে ধীরে ধীরে নিজের বলিষ্ঠ বাহুডোর আলগা করে দিল। এক কদম পিছিয়ে গিয়ে তের অশ্রুসিক্ত মুখটার দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি তে, 1 বছরে আমি তোমার যে পরিমাণ কষ্ট দিয়েছি তা ভোলা সহজ নয়। আমি তোমাকে জোর করতে চাই না তে, তুমি সময় নাও। কথাগুলো বলে জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ায় না। দরজা খুলে বের হয়ে গেল। করিডোরে পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যেতেই তের ঘরটা যেন এক অতল নিস্তব্ধতায় ডুবে গেল। সারাটা রাত তে চোখের পাতা এক করতে পারল না। এরপর কেটে গেল মধ্যে দিয়ে একটা দিন। পরের দিন ঠিক সকাল 10টা। অফিসের কাচের মেইন গেটটা সক্রিয়ভাবে খুলে গেল। সবার নজর সেদিকে। তে নিজের টেবিল থেকে আর চোখে তাকালো। ভিতরে প্রবেশ করে জাঙ্কুক। পেছনে ব্যক্তিগত সেক্রেটারি আর বডিগার্ডের বিশাল বহর। জাঙ্কুক ফ্লোরের মাঝখান দিয়ে হেঁটে আসছে। গম্ভীর ব্যক্তিত্ব আর যেন কয়েক গুণ বেশি ধারালো। মিনিট 10-এর মধ্যে সব টিমের কাছে নোটিশ এলো, মিস্টার জাঙ্কুক কনফারেন্স রুমে মিটিং কল করেছেন। সবাইকে 5 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। কনফারেন্স রুমে তে ঢুকলো সবার শেষে। জাঙ্কুক বড় চেয়ারটায় বসে ল্যাপটপের স্ক্রিনে চোখ বুলাচ্ছে। তে বসার পর জাঙ্কুক মাথা তুলল। নজর সবার উপর একবার বুলিয়ে নিয়ে স্থির হলো ফোল্ডেড ফাইলের উপর। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখানে এসেছি আমার ইনভেস্টমেন্টের রেজাল্ট দেখতে। আমি চাই এই প্রজেক্ট যেন নির্ধারিত সময়ের আগে শেষ হয়। আর তে, হুট করে নামটা শুনে তের বুকটা ধক করে ওঠে। জাঙ্কুক ওর দিকে সরাসরি তাকায়। আপনার প্রজেক্ট রিপোর্টের 3 নম্বর স্লাইডে কিছু একটা সমস্যা আছে, একটু আগে চেক করেছি। ওটা আজ লাঞ্চের আগে কারেকশন করে আমার পিএর কাছে সাবমিট করবেন। নেক্সট টাইম যেন আমি কোনো অপেশাদার ভুল না দেখি। পুরো মিটিং রুমে একটা হিমশীতল নীরবতা নেমে এলো। তে পাথরের মতো বসে রইল। জাঙ্কুকের এই পরিবর্তন বিস্ময়কর। জাঙ্কুক মিটিং শেষ করে দ্রুত বেরিয়ে এলো। তে পাথরের মতো সেখানে বসে রইল। কয়েকদিন যেন ঝড়ের গতিতে কেটে গেল। জাঙ্কুকের পারফেকশনের চাপে পুরো টিমের অক্লান্ত পরিশ্রমে কোম্পানি আজ এক বিশাল সাফল্যের মুখ দেখল। বিকেলের দিকে অফিসের মেইন হলে সব এমপ্লয়ীদের ডাকা হলো। সবার মুখে বিজয়ের হাসি। কোম্পানির এমডি হাসি মুখে সামনে গিয়ে বলে উঠল, আমাদের এই প্রজেক্টটি ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর এই সাফল্যের আনন্দ উদযাপন করতে আজ রাতে এক গ্র্যান্ড সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে। আজ রাত 8টায় আপনাদের সবার আমন্ত্রণ। আশা করছি সকলেই আসবেন। তে নিজের টেবিলে ফিরে এসে গভীর একটা নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিনে জাঙ্কুক কাজের বাইরে ওর সাথে আর একটা কথা বলেনি।
এই দ্রুত তেকে একদিকে যেমন শান্তি দিচ্ছিল, অন্যদিকে এক অজানা অস্বস্তির কাজ করছিল। অফিস শেষে তে বাসায় ফিরে পার্টির জন্য কী করবে ভাবতে থাকে। একটা গাউন বের করে পড়ল। জার্মানির মিউনিক শহরের অন্যতম বিশালবহুল একটি হোটেলের বিশাল হল রুমে আজ সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে। তে ট্যাক্সি থেকে নামলো। হোটেলের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকতে ওর চোখ ধাঁধিয়ে গেল। বেশ রাজকীয়ভাবে সাজানো হয়েছে। এবার তে নজরে এলো হলের একদম মাঝখানে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক। পরনে ব্ল্যাক ভেলভেট ট্যাক্সিডো, সাদা শার্ট আর একটা নিখুঁত বোটাই। এক হাতে শ্যাম্পেনের গ্লাস, অন্য হাত পকেটে গোজা। তেকে দেখা মাত্রই জাঙ্কুকের চোখের মনে দুটো যেন এক মুহূর্তের জন্য প্রসারিত হলো। জাঙ্কুকের ওই স্থির চাহনি তের অস্বস্তিকে আরও যেন পুড়িয়ে দিচ্ছিল। কিন্তু জাঙ্কুক নিজেকে সামনে নেয় খুব দ্রুত। ঠোঁটের কোণে পরিচিত রহস্যময় হাসিটা ছড়িয়ে রেখে সঙ্গীতের সঙ্গে আবার আলোচনা মগ্ন হলো। তে এবার পানীয় গ্লাস হাতে নিয়ে এক কোণে দাঁড়াতেই তারা দুটা জার্মান কলিগ এগিয়ে এলো। একজনের নাম ইয়ঞ্জন আর একজনের নাম রোজি। রোজি তীর প্রশংসা করলো, সাথে ইয়ঞ্জনও। ইয়ঞ্জন কি একটা চোখ বলতি তে খিলখিল করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুকের চোয়ার শক্ত হয়ে ওঠে, ঘাড়ের রগগুলো ফুটে ওঠে রাগে। এরই মধ্যে পেছন থেকে একজন বলে উঠল, আর মিস বিপরা, আপনি এখানেও? তে ঘাড় ঘুরিয়ে তাকালো। তে দেখলো সামনে সেই উদ্ভট যুবকে দাঁড়িয়ে। তের মনে পড়ে গেল রাস্তার কথা। সে যখন সকালবেলা বেরোচ্ছিল তার সামনে এই লোকটার গাড়ি এসে থামে। মুহূর্তের জন্য বেঁচে গিয়েছিল সে। আর এখন এই পার্টিতে দেখো তার কপাল কুঁচকে গেল। আপনি আপনি এখানে কিভাবে? আপনি তো সেই অসভ্য লোকটা যে আমাকে মাঝ রাস্তায় ধমক দিয়েছিলেন। যুবকটি এক পা এগিয়ে হাসলো। ধমকটা তো আপনার উপকারের জন্যই ছিল। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু সুন্দর লাগছে। তাদের এই দৃশ্যটা খুব দূর থেকে দেখছে জাঙ্কুক। তে আর সায়নকে দেখে জাঙ্কুকের মস্তিষ্কের প্রতিটি স্নায়ুতে যেন অগ্নিকাণ্ড হচ্ছে। জাঙ্কুকের চোখের মনে দুটো রাগে যন্ত্রণায় কুঁচকে এলো। ভেতরে একটা দানব যেন থুপড়ে মরছে, যে জাঙ্কুকের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। হাতের মুঠোয় থাকা দামি ক্রিস্টাল গ্লাসটা জাঙ্কুকের হাতের চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল। কাছের ধারালো টুকরোগুলো চামড়া ছিঁড়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু জাঙ্কুকের মুখে কোনো যন্ত্রণার রেখা ফুটলো না। জাঙ্কুকের রক্ত মাখা হাত দেখে একজন বলে উঠল, মিস্টার জাঙ্কুক, আপনার হাত এ কী করে হলো? জাঙ্কুক কারোর দিকে তাকালো না, স্থির দৃষ্টি কেবল তের উপর। এরপর জাঙ্কুক চলে আসে ওখান থেকে। তে বাসায় ফিরবে তাই রোজি আর ইয়ঞ্জনের কাছ থেকে বিদায় নিয়ে তে ধীরে পায়ে করিডোর ধরে এগিয়ে এলো। লিফটের সামনে এসে বোতাম টিপল। লিফটটা খুলে দিতে ভিতরে ঢুকলো। লিফটের দরজাটা যখন প্রায় বন্ধ হতে যাচ্ছে ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত মাঝখানে এসে বাধা দিল। সেন্সর কাজ করতেই দরজাটা আবার খুলে গেল। ভেতরে প্রবেশ করলো জাঙ্কুক। জাঙ্কুকের হাতের হাঁটা গোটানো, আর যে হাত দিয়ে সে দরজাটা আটকেছে সেই হাতে তারতে একটা সাদা রুমাল পেঁচানো, যা রক্তে লাল হয়ে ভেজে গেছে। লিফটের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তে এক অদ্ভুত নিস্তব্ধতায় বন্দী হয়ে গেল। তের চোখ গেল জাঙ্কুকের হাতের দিকে। জাঙ্কুক, আপনার হাত, ওটা তো রক্তে। কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক এক ছটকায় তেকে লিফটের দেয়ালে চেপে ধরে। তের অধর চেপে ধরে। জাঙ্কুক যেন তের অধর দুটোকে নিজের দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। তে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তের অধর আঁকড়ে ধরা ধরনটা ছিল তীব্র, অবাধ্য। তে জাঙ্কুকের শক্ত বুকের উপর দু হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু জাঙ্কুক যেন আজ এক দুর্ভেদ্য পাহাড়। তার রক্তাক্ত রুমাল জড়ানো হাতটা তের কাঁধের উপর চেপে বসলো, যার উষ্ণ রক্ত তের নীল গ্রাউন্ডের কাঁধের উপর দাগ ফেলে দিচ্ছে। তের গঙ্গানে জাঙ্কুকের ঠোঁটে আড়ালে হারিয়ে গেল। জাঙ্কুক তার কাছে বসিয়ে দিতে চাইছে, তুমি শুধু আমার। হঠাৎ লিফটটা টুক করে শব্দ করে নিচের তলায় এসে পৌঁছালো। দরজাও খুলে গেল নিঃশব্দে। যান্ত্রিক সে শব্দটা যেন তের মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিল। এলোমেলো চুল, নীল গ্রাউন্ডের রক্তের দাগ, সব মিলিয়ে তেকে বিধ্বস্ত লাগছে। তীর দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সবটুকু শক্তি দিয়ে জাঙ্কুকের গালে এক তীব্রচার বসিয়ে দিল। শব্দটা লিফট জুড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। জাঙ্কুকের মাথাটা এক পাশে ঝুঁকে পড়লো। তে ধুকরে কেঁদে উঠে চিৎকার করে বলে উঠল, আপনি কি ভেবেছেন আপনি যখন খুশি আমাকে অবহেলা করবেন আর যখন খুশি জোর করে নিজের অধিকার ফলাবেন? আমি আপনার হাতের কোনো খেলনা নয় যে আপনি চাইলে দখল করে নেবেন। জাঙ্কুক কোনো কথা বলল না। তে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। লিফটের ভিতরে জাঙ্কুক ওভাবে দাঁড়িয়ে আছে। হোটেল থেকে বের হয়ে কিভাবে বাসায় পৌঁছেছে তা নিজেও জানে না। সারাটা পথ শুধু তে কাঁদল। বাসায় ফিরে সে আয়নার দিকে তাকাতে পারছে না। ঘৃণা হচ্ছে। জাঙ্কুকের স্পর্শগুলো, অবাধ্য রুক্ষ স্পর্শ, সব কেমন যেন অনুভব করছিল সে। পরদিন সকালে তের ইচ্ছে করছিল না
অফিসে যেতে, যেখানে জাংকুক আছে সেখানে নিঃশ্বাস নিতে পারবে না সে। কিন্তু পরক্ষণে এক কঠোর বাস্তবতা সামনে এসে দাঁড়ালো সে। জার্মানির মতো জায়গায় একটা ভালো চাকরি পাওয়া কতটা কঠিন তা সে জানে। চাইলে সব ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে পারবে না। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সে নিরুপায়। তবে একটা ক্ষীণ আশা তের মনে কাজ করছিল। জাংকুক তো এখানে স্থায়ীভাবে আসেননি, এই বড় প্রজেক্টটা সফল করার জন্যই আসা। প্রজেক্ট তো সাকসেসফুল হয়েছে। তে নিজেকে সান্ত্বনা দিল, হয়তো আর কয়েকটা দিন। তে অফিসে আসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিল। জাংকুক যদি আজ আবার কোনো কিছু করে তবে সে মুখ বুজে থাকবে না। নিজের টেবিলে বসে কাজ করা শুরু করার 1 ঘন্টা পার হয়ে গেল, আর জাংকুকে সে দেখতে পেল না। এভাবে 2 দিন পার হয়ে গেল, তবুও জাংকুকের দেখা নেই অফিসে। লাঞ্চের সময় রোজি তার টেবিলে এসে বসলো। তার মুখটা বেশ মলিন। সে নিচু স্বরে বলে উঠল, তে শুনছো? জাংকুক স্যার অফিসে আসছে না, এমনকি ওনার সব শিডিউলও নাকি ক্যান্সেল করা হয়েছে। কেন? হঠাৎ কি হয়েছে? কেউ ঠিকমতো জানে না, উত্তর দিল রোজি। ওনার হাতের অবস্থা তো আমরা সবাই পার্টিতে দেখেছি, প্রচুর রক্তপাত হয়েছিল ওনার। অফিসের কাজে আসতে মন বসছে না। জাংকুকের অনুপস্থিতি ওকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে এক অজানা অস্থিরতা ওকে কুরে করে খাচ্ছে। ও তো জাংকুককে ঘৃণা করে, ও তো চেয়েছিল জাংকুক জীবন থেকে চলে যাক। তবে আজ এই হঠাৎ আড়াল হয়ে যাওয়াটা তেকে শান্তি দিচ্ছে না কেন? বারবার লিফটের সেই মুহূর্তটা ওর মনে পড়ছে। সেদিন হোটেল থেকে বের হয়ে জাংকুক বাড়ি গিয়ে বসে, একটার পর একটা ড্রিঙ্কসের গ্লাস শেষ করে। পুরোপুরি মাতাল অবস্থায় জাংকুক গাড়ি ড্রাইভ করেছে। গাড়িটা ঝড়ের বেগে ছুটেছিল। জাংকুকের মাথায় তখন কেবল তেয়ার সারানো ঘুরছে। ঈর্ষা আর মদের নেশা হিতে জ্ঞান পুরোপুরি কেড়ে নিয়েছিল যেন। হঠাৎ করে একটা বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলো চোখে এসে পড়ে। তীব্র এক শব্দের সাথে জাংকুকের গাড়িটা রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের এক বিশাল ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা খেলো। জাংকুকের মাথাটা গিয়ে লাগলো স্টিয়ারিংয়ের উপর। কপাল ফেটে রক্ত চুয়ে পড়ছে। জাংকুকের জ্ঞান হারানোর আগে শেষবারের মতো কেবল তের মুখটাই চোখের সামনে ভেসে উঠল। বিড়বিড় করে সত্যি বলল, তে আমি কি সত্যি এতই খারাপ? পরদিন অফিসে তে জাংকুকের ব্যাপারে জানতে পারে। তে যেন বুকটা খাঁকা করে ওঠে। জাংকুকের এই অ্যাক্সিডেন্ট শুনে নিজেকে আর সামলাতে পারে না। দ্রুত হাসপাতালে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর জাংকুকের পিএকে দেখতে পায় এবং পিএর মাধ্যমে সে জানতে পারে জাংকুকের কেবিন। নিজেকে আড়াল করে করিডোরে কোণ দিয়ে জাংকুকের কেবিনের সামনে এসে দাঁড়ালো। জাংকুক অসহায়ের মতো শুয়ে আছে। মাথার সাদা ব্যান্ডেজটা ভেদ করে সামান্য রক্ত দেখা যাচ্ছে। ধীরে ধীরে জাংকুকের কেবিনে ঢুকলো এবং জাংকুকের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া 1 ফোঁটা জল জাংকুকের হাতে গিয়ে পড়লো। এরপর কেটে গেল 2টা দিন। জাংকুকের জ্ঞান ফিরে আসে। আইসিইউ থেকে সাধারণ ভিআইপি কেবিনে শিফট করা হয়। জানলার কাছ দিয়ে দেখলো জাংকুক বালিশে পিঠ দিয়ে আছড়া হয়ে আছে। মাথায় এখনো ব্যান্ডেজ। জাংকুক জানলার বাইরে তাকিয়ে আছে। দৃষ্টিতে এক ধরনের শূন্যতা খেলা করছে। জাংকুক যেন কিছুটা খুঁজছে, কাউকে একবার দেখার জন্য। মন তৃষ্ণাত হয়ে আছে যেন। তে দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরলো। ঠিক সেই সময় জাংকুক হঠাৎ দরজার দিকে তাকায়। তে দ্রুত নিজেকে আড়াল করে নিল। তে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। তের মনে শুধু একটাই শব্দ ঘুরছে, জাংকুক বেঁচে আছে। বাকি সব হিসেব তোলা থাকলো আগামীর জন্য। জাংকুক কেবিনে শুয়ে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। মাথার যন্ত্রণাটা এখনো আছে, কিন্তু তার চেয়ে বড় যন্ত্রণা তার বুকের ভিতর হচ্ছে। অ্যাক্সিডেন্টের ঠিক আগের মুহূর্তের দৃশ্যটা জাংকুকের চোখে ভাসছে। তের ঘৃণা ভরা চাহনি। ঠিক সেই সময় কেবিনের দরজার শব্দ হলো। জাংকুক ভাবলো হয়তো নার্স এসেছে। সে না দেখেই বলে উঠল, কারো ভিতরে আসার দরকার নেই, আমি একা থাকতে চাই। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু একজোড়া পায়ের শব্দ বেডের খুব কাছে এসে থামলো। মিষ্টি সুবাসটা জাংকুকের নাকে আসতেই হৃদস্পন্দনটা এক মুহূর্তের জন্য থমকে গেল। জাংকুক ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে তে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখটা ফ্যাকাশে। তাই কাঁপা কাঁপা হাতটা জাংকুকের কপালে রাখলো। তের আঙুলের শীতল স্পর্শ জাংকুকের সব যন্ত্রণা যেন নিমেষেই চষে নিল। তে ভাঙা গলায় বলে উঠল, কেন আপনি এমন করলেন জাংকুক? নিজেকে শেষ করে দিয়ে আমার উপর কি প্রতিশোধ নিতেন? জাংকুক তের হাতটা নিজের হাতের মুঠো নেয়। তুমি তো মুক্তি চেয়েছিলে তে। আমার মৃত্যু হয়তো তোমাকে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা দেবে, কিন্তু মরতেও পারলাম না। তে অন্য হাত দিয়ে জাংকুকের মুখ চেপে ধরে, চুপ করুন, আর একবার মরার কথা বলবেন না আপনি। আমি আপনাকে ঘৃণা করে বলেছিলাম ঠিকই, কিন্তু আপনার নিথর দেহ দেখার ক্ষমতা আমার নেই। জাংকুক তের হাত সরিয়ে দিয়ে হুট করে ওকে নিজের বুকে টেনে নিল। জাংকুক তেকে এমনভাবে জড়িয়ে ধরলো যেন সে কোনো অমূল্য সম্পদ ফিরে পেয়েছে।
যা সে প্রায় হারিয়ে ফেলেছিল। এই প্রথম তে জাংকুকের মধ্যে এক বিধ্বস্ত ভেঙে যাওয়া মানুষের অস্তিত্ব টের পেল। তে প্রথম স্তব্ধ হয়ে গিয়েছিল। তুমি জানো না তে, তোমার হাতের চরটা আমাকে যতটা না কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি পুড়িয়েছে। তোমার ওই ঘৃণে ভরা চোখ দুটো। আমি ভেবেছিলাম তুমি মুক্তি চাও, সবাইকে মরে গিয়ে মুক্তি দেয়। আপনি কি জানেন না আপনার মৃত্যু মানে আমার জন্য সারা জীবনের এক জীবন্ত দাফন? আপনার উপর আমার রাগ আছে, অভিমান আছে, কিন্তু আপনার বিনাশ আমি কোনোদিনও চাইতে পারবো না। জাংকুক থেকে নিজের থেকে একটু সরিয়ে চোখের দিকে তাকায়। ধূসর চোখে আজ কোনো দম্ভ নেই, আজ এক গভীর আরতি। জাংকুক তের চোখের জল নিজের হাত দিয়ে মুছে দিয়ে বলল, তবে কি এখন আমাকে ঘৃণা করো তে, নাকি এই চোখের জল অন্য কিছু বলছে? তে কোনো উত্তর দিল না। জাংকুক তেকে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। ঠোঁটের কোণে স্বস্তির একটা হাসি ফুটে উঠল। ভিতর থেকে জাংকুক আজ সত্যি খুব খুশি। জাংকুক আলতো করে তের চিবুকটা ধরে মুখটা সামান্য তুলল। তের চোখের পাতায় তখনও মুক্তোর মতো অশ্রুবিন্দু জমে আছে। জাংকুক পরম যত্নে তের কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। জাংকুকের ঠোঁটের উষ্ণতা তের শরীরের প্রতিটি স্নায়ুতে যেন এক প্রশান্তির ঢেউ বয়ে দিল। কপালে দীর্ঘ চুম্বনের পর জাংকুক আবার তেকে নিজের বুকের মাঝে টেনে নিল। ব্যান্ডেজ করা হাতটা দিয়ে তের পিঠে হাত বোলাতে বোলাতে জাংকুক তের চুলে মুখ গুজে দিল। বিড়বিড় স্বরে বলে উঠল, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তে জাংকুককে বাধা দিল না। জাংকুকের বুকের ধুকপুকানি আজ তের কাছে এক সুরের মতো মনে হচ্ছে। কেটে যায় 4 দিন। গত 4 দিনে জাংকুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়, তবে জাংকুকের ভিতরে যে পরিবর্তনটা এসেছে সেটা ঔষধের চেয়েও বেশি তের উপস্থিতির জাদুতে। তে আজ নিজের হাতে করে রান্না করে নিয়ে এসেছে। বক্সটা খুলে জাংকুকের সামনে ধরলো। জাংকুক আতশোয়া হয়ে আছে। খাবারের ঘ্রাণ নাকে আসতেই চোখ দুটো চকচক করে উঠল। জাংকুক যেন ধৈর্য হারলো। ব্যান্ডেজ করা হাতটা দিয়ে খাবারটা নিজের কাছে টেনে নিল। এরপর তে যা দেখলো তা দেখে সত্যি সে অবাক। যে জাংকুক সবসময় মেরাজ নিয়ে চলে, সেই জাংকুক আজ কোনো কিছুর তোয়াক্কা না করে পাগলের মতো খেতে শুরু করেছে, যেন বহু যুগ যুগ ধরে অভুক্ত। জাংকুকের খাওয়ার ব্যাকুলতা দেখে মনে হচ্ছে এই খাবারের প্রতিটি দানা তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। তে বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অস্পষ্ট স্বরে বলল, জাংকুক একটু ধীরে খান, কেউ তো কেড়ে নিচ্ছে না, এভাবে পাগলের মতো খাচ্ছেন কেন? জাংকুক খাওয়ার মাঝখানে একবার থামে। ঠোঁটের কোণে খাবারের অবশিষ্ট অংশ লেগে আছে, চোখের দৃষ্টিতে তৃপ্তি। জানোতে, কতদিন তোমার হাতে রান্না খাই না। এই স্বাদটার জন্য আমি হাহাকার করেছি। অভ্যাস তো খুব বাজে জিনিস, তাই না? জাংকুকের কথাগুলো তের বুকে তীরের মতো বিঁধল। তীর চোখ দুটো আবার নোনা জলে ভরে এলো, আর নিজেকে সামলাতে পারল না। কান্না পেয়ে গেল এটা দেখে যে এই প্রভাবশালী মানুষটা কেবল তার হাতের একটুখানি খাবারের জন্য কতটা কাঙাল হয়েছিল। তে নিজের ওড়না দিয়ে চোখের জলটুকু মুছে নিল। তে জাংকুকের একদম কাছে গিয়ে বসলো। হয়েছে, আর নিজের হাতে খেতে হবে না, আপনার ব্যান্ডেজ করা হাতে লাগছে তো, আমি খাইয়ে দিচ্ছি। জাংকুক কোনো প্রতিবাদ করলো না, বরং খুব বাধ্য ছেলের মতো তের দিকে তাকিয়ে রইল। তের চোখের পানি আবার টপ টপ করে পড়ছে। বুঝতে পারছে জাংকুক আজ কতটা নিঃস্বার্থভাবে নিজের দুর্বলতাগুলো ওর সামনে তুলে ধরছে। খাওয়ানো শেষ হলে তে যত্ন করে জাংকুকের মুখটা টিস্যু দিয়ে মুছে দিল। জাংকুক তের হাতটা ধরে ফেললো। তে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে হারানোর ভয়টা আমাকে পাগল করে ফেলেছিল বলেই আমি অতটা নিষ্ঠুর হয়েছিলাম। আগে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন জাংকুক, বাকি কথা না হয় পরে হবে। জাংকুক তার ব্যান্ডেজ করা হাতটা দিয়ে তের হাত নিয়ে নিজের গালে ছোঁয়ায়। তে উঠে দাঁড়াতেই জাংকুক হাতটা আরো শক্ত করে ধরলো। কোথায় যাচ্ছ? কিছুক্ষণ বসো না আমার পাশে। অফিসে যেতে হবে জাংকুক, রাতের সময় শেষ হয়ে আসছে। জাংকুক এক মুহূর্তে চুপ করে বলে উঠল, আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এমনকি এই প্রজেক্টও তোমাকে রাখা হয়েছিল কেবল আমার চোখের সামনে রাখার জন্য, কিন্তু বিশ্বাস করতে তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা মানে আমার পুরো অস্তিত্বটা অর্থহীন হয়ে যাওয়া। তুমি কি কোনোদিন বুঝতে পারবে তোমাকে হারানোর এক ভয়াবহ আতঙ্ক? সবাইকে আঁকড়ে রাখার ধরন এক হয় না জাংকুক। আপনি যেভাবে আমাকে শিকল দিয়ে বাঁধতে চেয়েছিলেন তাতে ভালোবাসা নয়, শ্বাসরোধ হতো, কিন্তু আজকের এই দুর্ঘটনা বোধ হয় আমাদের দুজনের চোখে অনেক কিছু বলে দিল। জাংকুক বাড়ি হেলান দিয়ে বলে উঠল, যাও, তবে আমি তোমার আসার অপেক্ষায় দিন গুনব। কেবিনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তীর চলে যাওয়ার পর পুরো রুমটা হঠাৎ করেই ফাঁকা ফাঁকা লাগে জাংকুকের কাছে। কিছুক্ষণ আগেও যেখানে তীর উপস্থিতি পুরো জায়গাটাকে উষ্ণ করে রেখেছিল, এখন সেখানে এক ধরনের নিঃশব্দ শূন্যতা। এদিকে তে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে।
চোখের কোণ এখনো ভেজা, নিজের ভেতরের ঝড়টা সামলাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। তে থেমে যায় এক জায়গায়, দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুকের অসহায় মুখটা, শিশুর মতো নির্ভরতা, সব কিছু যেন তের মনকে দুর্বল করে দিচ্ছে। কেন এমন করছেন আপনি? তে জানে রাগ, অভিমান সব কিছু এখনও আছে, কিন্তু জাঙ্কুককে এই অবস্থায় দেখে সে রাগগুলো আর আগের মতো তীব্র লাগছে না। তে অফিসে চলে আসে, কিন্তু তার মন পড়ে থাকে জাঙ্কুকের কাছে। সন্ধ্যা হয়ে আসে, হাসপাতালের কেবিনে বসে আছে জাঙ্কুক, চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। বলেছিল আসবে। জাঙ্কুক নিজের মনে মনে বলে ওঠে। একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে তার ভিতরে। হঠাৎ দরজাটা হালকা নড়ল। ভিতরে আসো। দরজা খুলে তে ঢোকে। জাঙ্কুকের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে ওঠে। জানতাম তুমি আসবে। তে ফুরুকুসকে তাকায়। এত আত্মবিশ্বাস? জাঙ্কুক মেয়েদের হেসে বলল, কারণ তুমি আমাকে পুরোপুরি ছেড়ে দিতে পারো না তে। আমি জানি। কথাটা শুনে তে চুপ হয়ে যায়। এই কথাটার জবাব ওর কাছে নেই। তে ব্যাগটা টেবিলে রাখে, জিজ্ঞাসা করে ওষুধ খেয়েছেন? জাঙ্কুক মাথা নেড়ে বলে ওঠে, না। কেন? তুমি খাওয়াবে বলে। আপনি একদম বাচ্চা হয়ে গেছেন। তে ওষুধ এগিয়ে পানির গ্লাস ধরিয়ে দেয়। জাঙ্কুক চোখ সরায় না এক মুহূর্তের জন্য। জাঙ্কুক তের আঙুল ধরে ফেলে। তে চমকে ওঠে। কি করছেন? একটু থাকো প্লিজ। শব্দটা যেন তের সব প্রতিরোধ দুর্বল করে দিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর জাঙ্কুক কিছুদিন পরই বাড়িতে ফিরে। গাড়িটা গেট পেরিয়ে ভেতরে ঢোকে। গাড়ি থামতেই তের বুকটা কেঁপে ওঠে। এই বাড়ি, এই দরজা, এই পথ, সব কিছুই তো একদিন ছেড়ে গিয়েছিল তে। পা নামানোর আগে তের মনে পড়ে সেই দিনটা, যেদিন চোখে জল নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে এই বাড়ির দরজা পেরিয়ে বেরিয়ে গিয়েছিল সে। আজ আবার ফিরছে, কিন্তু আগের মতো নয়। সব কিছু যেন বদলে গিয়েছে। তে গাড়ি থেকে নামতে যায়। ঠিক তখনই জাঙ্কুক দরজা খুলে নামালো। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক এক ছটকা থেকে কোলে তুলে নিল। জাঙ্কুক, আপনি কি করছেন? নামান আমাকে। চারপাশে সবাই তাকিয়ে আছে। জাঙ্কুক একদম নির্বিকার। চুপচাপ থাকো, দেখুক, আজ সবাই জানুক তুমি এই বাড়ির কি। এই কথাটায় তে থেমে যায়, কিছু বলার ভাষা খুঁজে পায় না। জাঙ্কুক ধীরে ধীরে থেকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে ভিতরে ঢুকে। প্রতিটি পদক্ষেপ যেন নিজের অধিকারটা নতুন করে জানিয়ে দিচ্ছে। তে এই জাঙ্কুককে আগে কখনো দেখেনি। যে মানুষটা সবসময় কঠোর দূরত্ব বজায় রাখে, সেই মানুষটা আজ নিজের দুর্বলতাকে এত প্রকাশ্য মেনে নিচ্ছে। রুমের দরজার সামনে এসে জাঙ্কুক থামে। এক মুহূর্তের জন্য দুজনের চোখ চোখে পড়ে। এই রুমটা এবার থেকে শুধু আমার না। জাঙ্কুক দরজা খুলে ভেতরে ঢুকে ধীরে ধীরে তেকে বিছানায় নামিয়ে দেয়। তে উঠে বসে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, লজ্জা, দ্বিধা আর কোথাও একটা অচেনা শান্তি। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, এবার আর কোথাও যেতে দেব না তে, তবে এবার শিকল দিয়ে না, নিজের ভালোবাসা দিয়ে। রাত গভীর, লাইট অফ করা, দরজা বন্ধ। এক বিছানায় দুজন শুয়ে আছে, দূরত্ব বজায় রেখে। অন্ধকার, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। জাঙ্কুক হঠাৎ বলে ওঠে, তে, ধন্যবাদ ফিরে আসার জন্য। তে চোখ বন্ধ রেখে বলে, আমি পুরোপুরি ফিরিনি এখনো। জাঙ্কুক হেসে ফেলল। অন্ধকারের মাঝেই দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে, ভালোবাসা দিয়ে, না বলা অনুভূতি দিয়ে। কেটে গেছে কয়েকটা দিন। এই কয়েকদিনে জাঙ্কুক আর তের সম্পর্ক আগের চেয়ে উন্নতি হয়েছে। রাতে তে জানলার পর্দাগুলো টেনে দিচ্ছিল, তখন জাঙ্কুক পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরলো। তের গৃহদেশে জাঙ্কুকের উষ্টের ছোঁয়া লাগতেই সারা শরীর থরথর করে কেঁপে উঠল। জাঙ্কুক আজ যেন এক অশান্ত শিকারী, যে তার হারিয়ে ফেলা সম্পদকে ফিরে পেয়ে আর এক মুহূর্তের জন্য ছাড়তে নারাজ। জাঙ্কুকের প্রতিটি স্পর্শে তীব্র তৃষ্ণা ফুটে উঠছে। তে বুঝতে পারলো আজ আর কোনো দেয়াল নেই, কোনো বাধা নেই। আজ জাঙ্কুককে ফেরানোর শক্তি হারিয়ে ফেলেছে। জাঙ্কুক এক নিমেষেই তেকে পাজা কোলে করে তুলে নিল। অসুস্থ বুকে তে শরীরটা মিশে গেল। তে সায় দিয়ে জাঙ্কুকের গলার দুপাশে নিজের হাত দুটো জড়িয়ে ধরে। জাঙ্কুক কোনো সময় নষ্ট না করে তের জামার প্রতিটি বাঁধন আলতো করে সরিয়ে ফেলে। জাঙ্কুকের অধরাজ তে সারা দেশ জুড়ে বিচরণ করছে। তের উদর থেকে শুরু করে পা, প্রতিটি স্পর্শে জাঙ্কুক যেন ভালোবাসার ছাপ রেখে যাচ্ছে। বেশিরভাগ শরীরের উষ্ণতা তের নগ্ন ত্বকের সাথে মিশে গেল। সব মিলিয়ে এক আদিম সুখে দুজনেই ডুবে যেতে লাগলো। রাত যত গভীর হচ্ছে, তাদের মিলনের তীব্রতা তত বাড়ছে। জাঙ্কুকের প্রতিটি গভীর অলিঙ্গন আর তের অস্পষ্ট আর্তনাদ নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। বিরহের বিষ আজ ভালোবাসার অমৃতে পরিণত হয়েছে। জাঙ্কুক তেকে নিজের বাহু ধরে এমনভাবে পিষিয়ে ফেলেছে যেন শরীরের প্রতিটি অণু পরমাণু তের সাথে চিরতরে এক হয়ে যায়। এক অজানা সুখে, এক
অবর্ণীয় পূর্ণতায় দুজন মানুষ আজ হারিয়ে গেল। সকালবেলা তীর ঘুম ভেঙে গেছে। সে অনুভব করে এখনো জাংকুকের বুকের মাঝে শুয়ে আছে। জাংকুকের এক হাত শক্ত করে জড়িয়ে আছে তীরকে, মুখটা বুজে আছে তীরের চুলে। তীর ঠোঁটে অজান্তে নাজুক হাসি ফুটে ওঠে। তীর উঠতে যায়, ঠিক তখনই জাংকুকের হাতটা আর শক্ত হয়ে যায়। কোথায় যাচ্ছ? ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে। ঘুম ভেঙে গেছে? জাংকুক মাথা নেড়ে হ্যাঁ বলে। তীরের গাল লাল হয়ে ওঠে। ছাড়ুন, উঠতে হবে। এভাবে থাকলে সমস্যা কি? সকাল হয়ে গেছে। জাংকুক তীরের কপালে চুমু দেয়। তীর লজ্জা পায়। এত ভালোবাসা, এত শান্তি। তীর এবার একটু দূরে সরে বসে, চাদরটা জড়িয়ে নেয় নিজের চারপাশে। জাংকুক উঠে বসে, তীরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। জানো, এই সকালটা আমি অনেকদিন ধরে চেয়েছিলাম। কোন সকাল? জাংকুক তীরকে জড়িয়ে ধরে বলে, এই সকাল। জাংকুক তীরকে পাজা করে করে তুলে নেয়। তীর চমকে উঠে গলা জড়িয়ে ধরে। জাংকুক, কি করছেন? নামান আমাকে। জাংকুক তীরের কোনো কথাই শুনে না। ওকে কোলে করে ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। জাংকুক নিজের শাওয়ারটা ছেড়ে দিয়ে তীর একদম কাছে এসে দাঁড়ায়। জলের ধারা দুজনের শরীরের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। গোসল শেষে জাংকুক তীরকে একটা বড় টয়লেটে জড়িয়ে আবার কোলে করে ঘরে নিয়ে এলো। তীর মুখটা লজ্জা লাল হয়ে গেছে। জাংকুক ওকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে আলমারি থেকে তীরের জন্য একটা শাড়ি বের করে আনলো। জাংকুক কাছ থেকে শাড়িটা দেখতে চায়। জাংকুক নিজের তীর ভিজা চুলগুলো তলে দিয়ে মুছে দিতে লাগলো। জাংকুকের প্রতিটি স্পর্শে কোমলতা। আপনি আজ বড্ড বেশি পাগল হয়ে গেছেন জাংকুক। এত ভালোবাসা সামলাবো কি করে? সোজা তোমাকেই করতে হবে তে। জাংকুকের সামনে পরতে হবে শাড়ি, এটা আবদার। তে শাড়িটা কোনো মতে গায়ে জড়ালো, কিন্তু কুচি করতে গিয়ে ওর হাত কাঁপছিল। জাংকুক আর দেরি করে না, তীর সামনে হাঁটু গেড়ে মেঝেতে বসলো। জাংকুক বড় বড় বলিষ্ঠ হাত দুটো তীর উদরের কাছে আলতো করে ছোঁয়া লাগছে। জাংকুকের হাতের প্রতিটি স্পর্শে তীর সারা শরীরে অপ্রার্থিত এক শিহরণে অবশ হয়ে আসছে। তীর ড্রেসিং টেবিলে আয়নায় জাংকুকের দিকে তাকায়। জাংকুক অত্যন্ত মনোযোগ দিয়ে কুচিগুলো করছে, যেন কোনো মূল্যবান শিল্পকর্ম তৈরি করছে। কুচিগুলো ঠিক করে জাংকুক তীর কোমরে গুঁজে দেয়। আয়নার চোখাচোখি হতেই জাংকুক মুচকি আসে। আমার এই চোখ দুটো আজ সারাদিন শুধু তোমাকেই বন্দি করে রাখতে চায়। জাংকুক তীর গিবা দেশে অনাবৃত অংশে নিজের অধরের স্পর্শ দিল। তীর শিউরে উঠে জাংকুকের শার্ট খামচে ধরে। জাংকুক তীরকে পেছন থেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আয়নায় দেখা যাচ্ছিল একজন প্রভাবশালী পুরুষ আজ তার ভালোবাসার কাছে কতটা নত, যেন কতটা পাগল। জাংকুক তীরকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে। তীর কাজল কালো চোখের পাতাগুলো থরথর করে কাঁপছে। জাংকুক তার হাতটা তীর কোমরে আর শক্ত করে জড়িয়ে ধরে। শাড়ির পাতলা কাপড়ের উপর দিয়ে জাংকুকের হাতের উষ্ণতা তীরকে বারবার মনে করে দিচ্ছে কাল রাতের উন্মাদনার কথা। জানোতে, আমার মনে হচ্ছে তোমাকে ছাড়া এই বিশাল সাম্রাজ্য, এই টাকা পয়সা সবটাই মূল্যহীন। তুমি আমাকে শুধু ভালোবাসতে শিখাওনি, আমাকে মানুষ হতে শিখিয়েছ। তীর শুধু অপলকভাবে জাংকুকের দিকে তাকিয়ে রইল। শান্ত দুপুরের নিস্তব্ধতা ভেঙে হুট করে ভিলার সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো লিজা। লিভিং রুমে তে বসে চা খাচ্ছে, আর পাশে জাংকুক ল্যাপটপে অফিসের কিছু জরুরি কাজ করছে। লিজাকে দেখে তীর হাতের চায়ের কাপটা স্থির হয়ে গেল। লিজা বিধ্বস্ত চেহারায় জাংকুকের সামনে এসে দাঁড়ালো। ওর চোখে জল, কণ্ঠে অভিনয় মাখা সুর। জাংকুকের হাত ধরার চেষ্টা করে বলল, জাংকুক প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জাংকুক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে লিজার দিকে তাকালো। এক ছটকায় লিজার হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ক্ষমা? তুমি আমার সাথে যা করেছো সেটা কি আমি জানি না? তুমি শুধু আমার টাকাকে ভালোবেসেছিলে, আমাকে নয়। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ক্ষতি করার জন্য তুমি অন্য কারোর সাথে হাত মিলিয়েছিলে। একবার শাস্তি দিয়ে বের করে দিয়েছিলাম, তাতেও শিক্ষা হয়নি, আবারও ফিরে এসেছো। লিজা এবার তীরের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু জাংকুক আর নিজেকে সামলাতে পারে না। ভিতরে ভয়ঙ্কর রূপটা বেরিয়ে এলো। জাংকুক লিজার চুলের মুঠি ধরে টেনে আনে আর সপাট একটা চর বসিয়ে দেয়। এই চরটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য, বলে জাংকুক আবারও মারতে শুরু করে। রাগে জাংকুক অন্ধ হয়ে গেছে। লিজা আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়লো। তে প্লিজ জাংকুককে থামাও, ও আমাকে মেরে ফেলবে। তুমি তো খুব দয়ালু, তুমি কাউকে কষ্ট পেতে দেখতে পাও না। লিজতে, সব অপরাধের ক্ষমা হয় না লিজা। তুমি জাংকুকের বিশ্বাস নিয়ে খেয়েছো, আমার সংসার ভাঙতে চেয়েছো। এমনকি জাংকুকের অ্যাক্সিডেন্টের পেছনেও তোমার হাত ছিল। তুমি প্রমাণ করেছো তুমি একটা কালসাপী। আজ যা হচ্ছে তা তোমার প্রাপ্য। আজ আমি তোমাকে বাঁচাতে পারবো না। তে কথাগুলো জাংকুকের কানে আগুনের মতো কাজ করলো।
জাঙ্কুক আবারও লিজার চুলের মুঠি ধরে দাঁড় করায়। এই বাড়িতে পা রাখার সাহস তুই কোথায় পেলি লিজা? আমার বিজনেস ধ্বংস করতে চেয়েছিলি, আমাকে পঙ্গু করতে চেয়েছিলি, আজ আমি এমন শিক্ষা দেব যা জীবনেও ভুলবি না। জাঙ্কুক লিজাকে টেনে হিসড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে লাগলো। লিজার চিৎকারে ভিলার প্রতিটি কোণা কেঁপে উঠছে। বাড়ির বাকিরা দূরে দাঁড়িয়ে দেখছে, কারো সাহস নেই জাঙ্কুকের সামনে দাঁড়ানোর। জাঙ্কুক লিজাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আজ থেকে যেন তোকে আর এখানে না দেখি, আমার আশেপাশেও যেন না দেখি। আমার বা তের স্যার আশেপাশেও তুই আর আসবি না। যদি দেখি তোর লাশটা কেউ খুঁজে পাবে না। তে এসে জাঙ্কুকের হাতটা ধরল। শান্ত হন জাঙ্কুক, আবর্জনা পরিষ্কার হয়েছে, এবার শান্ত হন। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। সময়ের স্রোতে কেটে গেছে 2 বছর। এই 2 বছরে জাঙ্কুক আর তের জীবনে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। এখন তাদের আনন্দের কেন্দ্রবিন্দু হলো তাদের 1 বছরের রাজকন্যা তেকুক। ওর টলমল পায়ে হাঁটার আধো আধো বাবা ডাক জাঙ্কুকের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। ছোট্ট তেকুক তার দোলনায় গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে, কিন্তু জাঙ্কুকের দেখা নেই। তে ড্রয়িং রুমের সোফায় বসে অপেক্ষা করছে। পরনের ড্রেসটা কিছুটা এলোমেলো হয়ে আছে। জাঙ্কুক যখন ঘরে ঢুকলো, ক্লান্ত চোখে এক পলক তেকে দেখি সব অবসাদ যেন চলে গেল। তে তার জন্য অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক কোটটা খুলে এক পাশে রাখলো, ঠোঁটে একচিলতে হাসি। জাঙ্কুক ধীরে পায়ে তের কাছে এগিয়ে গেল। এলোমেলো হয়ে থাকা চুলের ভাঁজে নিজের হাতটা ডুবিয়ে দেয়। তের নিঃশ্বাস তার হাতে আশ্রয় পড়ছে। জাঙ্কুক পাজা কোলে করে তেকে নিজের বলিষ্ঠ বুকে তুলে নিল। তের ঘুমটা চট করে ভেঙে গেল। ও চোখ মেলে দেখলো জাঙ্কুকের ধূসর চোখ দুটো ওর দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক, আপনি কখন এলেন? তে জড়ানো গলায় জিজ্ঞাসা করলো। জাঙ্কুক কোনো কথা বলল না, শুধু তের চোখের মনি দুটোর দিকে তাকিয়ে কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তেকে নিয়ে শোয়ার ঘরে চলে এলো। বিছানায় তেকে শুয়ে দিতেই জাঙ্কুক তের উপর ঝুঁকে পড়ে বলে উঠল, আজ রাতে ঘুম নেই তে। এই কয়েকদিন কাজের চাপে তোমাকে ঠিক মতো নিজের কাছে পাইনি। আজ আর কোনো অজুহাত চলবে না। জাঙ্কুকের স্পর্শে তে শিউরে উঠল। জাঙ্কুকের উষ্ট তেরে গিবা দেশে যাচ্ছে। তে নিজের চোখ দুটো বুঝে নিল। জাঙ্কুক আজ বড্ড বেশি তৃষ্ণার্ত। পরম আবেশে তের জামার বাঁধনগুলো আলতো করে সরিয়ে দিল। জাঙ্কুক তের চুলে মুখ গুজে দিয়ে মাদকতাময় ঘ্রাণ নিল। জাঙ্কুকের উষ্ট এখন তের উদর থেকে শুরু করে বক্ষ পিঞ্জিরায় প্রতিটি ভাঁজে সাপ রেখে যাচ্ছে। তের অস্পষ্ট আর্তনাদ আর জাঙ্কুকের ভারী নিঃশ্বাস নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। রাত যত গভীর হতে লাগলো, ওদের মিলনের তীব্রতা যেন আরো তীব্র হতে লাগলো। জাঙ্কুক আর তে হারিয়ে গেল এক অজানা সুখে, এক অবর্ণীয় পূর্ণতায়, যেখানে এক পরাধীন ভালোবাসা আজ সবচেয়ে স্বাধীন আর সার্থক। আর এই গল্পের সমাপ্তি এখানেই। তোমরা অনেকেই আছো যারা অনলাইন শপিং করতে পছন্দ করো, ঠিক আমার মতো। আর আমি তোমাদের জন্য কিছু ড্রেস এনেছি। তার মধ্যে আছে এই ড্রেসটাও, তোমরা দেখতে পারো। হাতে কাজ আছে, তারপর জামার দামানেও কাজ আছে। ওড়নাটাও একদম সফট কটনের মধ্যে পাবে, সেখানেও কাজ আছে সাইডে। আর পাজামার কাপড়ের গিরায়ও তোমরা কাজ দেখতে পাচ্ছ। ড্রেসটা মনে হচ্ছে ছবিতে চকচক করছে, তাই না? হ্যাঁ, সামনাসামনি আরও সুন্দর। প্রোডাক্টের সকল ডিটেলস জানতে আমাকে নক করতে হবে। আমি কমেন্ট বক্সের পিন কমেন্টে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে নক করলে আমাকে পাবে। আর হ্যাঁ, অযথা কেউ নক করো না, ঠিক আছে? কারণ আমার কাছে এত সময় হয়ে ওঠে না আসলে সবার সাথে কথা বলার। তাই যারা নিতে চাচ্ছ শুধু তারাই টেক্সট করবে, ওকে?